আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কেমন আছেন ভাইয়া? সাময়িক ব্যবধানে চুপসে গেল পূর্বের অমায়িক হাসিটা। চেহারা দেখে আন্দাজ করা যাবে ভাইয়া ডাকটা তার বিশেষ পছন্দ হয়নি। ইনশিতা তুলির পাশ থেকে সরে এলো। আমরিনের হাতটা চেপে ধরে বাহিরে যাওয়ার জন্য উদ্যত হতেই আটকে উঠল তুলি। হুড়মুড়িয়ে ওদের সাথে যাওয়ার জন্য পা বাড়াতে ইনশিতা ব্যস্ত কণ্ঠে বলল, আমরা ক্যান্টিনে যাচ্ছি তুলি। রনক বোধহয় ক্যান্টিনে। 5 মিনিটে যাব, ঠিক 10 মিনিট পর চলে আসব। কিন্তু তুলিকে বলার সুযোগ না দিয়ে পায়ের গতিবেগ বাড়িয়ে উধাও হয়ে গেল দুবন। হতবুদ্ধি হয়ে পড়ল তুলি। কোনো উপায় না পেয়ে পূর্ব ইশারা করতেই চুল টেনে বসে পড়ল। তবে তার নজর মেঝেতে। পূর্ব শান্ত স্বরে বলে উঠল, আমার দিকে তাকাচ্ছ না কেন তুলি? ব্যান্ডেজ বুঝেই বড্ড রোগা রোগা লাগছে। পূর্বের কথায় ফিক করে হেসে উঠল তুলি। হাসতে হাসতে বলে উঠল, রোগা রোগা লাগছে কিনা জানি না, তবে খুব অদ্ভুত লাগছে। তুলির হাসির দিকে মুগ্ধ চোখে চেয়ে রইল পূর্ব। কোনো প্রকার দ্বিধাহীন বিমূর্ত স্বরে বলল, আমার তোমাকে অনেক ভালো লাগে তুলি। বাক্যটা শ্রবণ হতেই কেঁপে উঠল তুলি। মৌনতা পালন করে তড়িঘড়ি করে বাহিরে যাওয়ার জন্য পা বাড়ালো। পূর্ব হাত বাড়িয়ে তুলিকে আটকানোর চেষ্টা করতে কেউ এসে প্রচন্ড জোরে হাতটা ছিটকে ফেলে দিল। হ্যাচকা টানে সম্মুখে দাঁড়ানো ব্যক্তিটার বুকে আবিষ্কার করলো নিজেকে তুলি। চোখ মুখ খিচে ফেললো ভয়ের চোটে। পূর্বের ব্যথাতুর আর্তনাদ কর্ণগোচর হলেও নির্বাক তুলি। তার সারা শরীর থরথর করে কাঁপছে। মাথা ঠেকিয়ে রাখা বুকের বাঁ পাশ হতে প্রচন্ড দরফরানি শব্দ শুনতে পাচ্ছে। হৃদস্পন্দনগুলো ত্বরিত গতিতে তার কানে এসে বাড়ি খাচ্ছে। তুলির ইচ্ছে জাগলো বুকে দীর্ঘক্ষণ মাথা রেখে মানুষটার হার্টবিট মাপতে। এ কেমন অনুভূতি! মনের সুপ্ত কোণে সদ্য জন্ম নেওয়া কিশোরী অনুভূতিগুলো ছুটতে শুরু করলো তীব্র বেগে। তুলির বেহায়া মন মস্তিষ্কের কাছে জিততে গিয়েও হেরে গেল। পরক্ষণেই স্বতন্ত্র হয়ে উঠল তুলি। নিজের মনকে ধিক্কার জানাতে লাগলো বারবার। ভীত মন নিয়ে সরে যাওয়ার প্রস্তুতি নিতেই তার বাহু আঁকড়ে ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল মানুষটা। হকচকিয়ে গেল তুলি। পড়তে নিয়েও নিজেকে সামলে নিল। লজ্জায় অপমানে হুহু করে কেঁদে উঠল মনটা। ছলে ছলে দৃষ্টি নিবদ্ধ হলো একজোড়া ক্রোধান্বিত নয়নে। ফর্সা চেহারায় ক্রোধানলের ছাপ দেখে তুলির অন্তরটা কাঁপলেও ওপর থেকে স্তব্ধতা তাকে ঘিরে ধরেছে। মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, আদ্র। নিমিষেই এক ঝাঁক অনুভূতি জড়ো হলো তুলির অজান্তেই মন পাজরে। আদ্র নামটা অযাচিত মনে কয়েকবার আওড়ালো। ক্রোধাবিষ্ট উজ্জ্বল ফর্সা মুখশ্রী, গায়ে ব্লু শার্টের ওপর সাদা অ্যাপ্রন, নীলাভময় চোখে একরাশ রাগের ছটা, সব একত্রিত হয়ে একটা অস্ত্রে পরিণতি লাভ করে, যেন অনবরত তুলির হৃৎপিণ্ডে আঘাত করেছে প্রতি মুহূর্তে। সেই সাথে তীব্রতর অবাক আদ্রকে দেখে। আদ্র ভাইয়া কি ডাক্তার? তুলির মস্তিষ্ক তৎক্ষণাৎ বলে উঠল। তুলির দিক থেকে তীক্ষ্ণ দৃষ্টি সরিয়ে পূর্বের মুখ পানে তাকালো আদ্র। পূর্ব তখনও হাতের ব্যথায় আর্তনাদ করছে। আদ্র নির্লিপ্ত ভঙ্গিতে একবার চেয়ে সঙ্গে আসা নার্সকে কিছু একটা ইশারা করলো। নার্স ইয়েস স্যার বলে পূর্বের অপর হাতে একটা ইনজেকশন পুশ করে বলল, রিল্যাক্স মিস্টার পূর্ব, ব্যথা সেরে যাবে, এখন একটু ঘুমানোর চেষ্টা করুন। পূর্ব আদ্রর দিকে এক পলক চেয়ে কিছু বলতে গিয়েও বলতে পারল না। অজস্র ঘুম এসে ভিড় জমালো তার চোখে। নিভু নিভু চোখ দুটো একটা সময় ঢলে পড়ল ঘুমের রাজ্যে। নার্সও বেরিয়ে গেল সাথে সাথে। পূর্বের মুখের দিকে তাকিয়ে রইল আদ্র। দূর থেকে তুলির চক্ষুগোচর হচ্ছে আদ্রর কপালে দৃশ্যমান রগগুলো, অথচ ঠোঁটের কার্নিশে প্রতীয়মান প্রস্ফুটিত হাসি। কারোই বোঝার সাধ্য নেই রেগে আছে নাকি স্বাভাবিক। তুলি আনমনেই বলে উঠল, আজব ডাক্তার সাহেব। আদ্রকে নিজের দিকে শার্টের হাতা ফোল্ড করতে করতে নিজের দিকে এগিয়ে আসতে দেখে ভীতিগ্রস্ত হয়ে পড়ল তুলি। এক পা করে পেছাতে পেছাতে দেওয়ালের সাথে সেটে দাঁড়ালো। এত শক্তিশালী হাত দিয়ে আমায় মেরে ফেলবে না তো?
তুলির চিন্তার মধ্যেই হুট করে খুব কাছে এসে দাঁড়ালো আদ্র। আদ্রর উপস্থিতি নিজের এত কাছে পেয়ে অজস্র শিহরণ বয়ে গেল তুলির সারা শরীরে। দেয়ালের এক পাশে হাত ঠেকিয়ে সম্মোহিত নয়নের চেয়ে তুলির দিকে ঝুঁকে পড়ল আদ্র। পারফিউমের ঘ্রাণ নাকে এসে বাড়ি খেতেই অতি সন্তর্পণে ছোট্ট একটা ঢোক গিলল তুলি, যা দেখে আদ্রর গলা শুকিয়ে গেল। সরে আসতে নিয়েও আরো অত্যধিক ঝুঁকে গেল তুলির দিকে। কানে এসে স্পষ্ট বাজতে লাগলো মেয়েটার হৃদস্পন্দন। দু চোখ বন্ধ করে নিল আদ্র। নীল বর্ণের চোখে মাত্রাধিক নেশা ফুটে উঠল সম্মুখে স্থির শ্যামবতীর তীর তীর করে কাঁপতে থাকা চেহারাটা দেখে। ঘন ঘন ঢোক গিলতে মগ্ন মেয়েটা তুলির অস্থিরতা অনুধাবন করতেই হৃদয়ের শীতল স্রোত অনুভব করল আদ্র। সম্মুখে ভাসমান কম্পনরত চেহারার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেই কঠিন গলায় উচ্চারণ করল, হাতটা স্পর্শ করার অধিকারও আমি কাউকে দেইনি। ছুঁয়ে দেখার অধিকার আমার। নিঃশ্বাসটুকু কেড়ে নিয়ে স্বয়ং নিজেকেই নিঃশ্বাস করে দেওয়ার অধিকারটুকুও আমার। চমকে উঠল তুলি। সারা কেবিনে চোখ দুটো বিচরণ করছে তার। একটু আগেই আদ্রর সাথে এই কেবিনটাতে এসেছে। আদ্রর কথার আগামাথা কিছুই ঠাওর করতে পারছে না তার মস্তিষ্ক। এক প্রকার ব্যর্থ বললেই চলে। ডাক্তারদের লেখার মতো ঠিক কেমন যেন পেঁচানো আদ্রর কথাগুলো। এত গভীর ভাষা বোঝার ক্ষমতা নেই তার মস্তিষ্কে। মনে মনে বলে উঠল, একটু সাদাসিধে ভাষা বললে কি ডক্টর সাহেবের বিরাট ক্ষতি হয়ে যাবে? তুলির দিকে ঝুঁকেই আদ্র ফের বলে উঠল, এখানে কেন? হসপিটাল দেখতে। কাঁপতে কাঁপতে জবাব দিল তুলি। আদ্রর ভ্রু উঁচিয়ে করা প্রশ্নে হতভম্ব হয়ে গেল। নিচু স্বরে জবাব দিল, পূর্ব ভাইয়াকে দেখতে। আদ্রর ঠান্ডা গলায় কঠোর বাক্য শ্রবণ হতেই পিলে চমকে উঠল তুলির। মুখ খুলে কিছু বলার ভাষাও যেন হারিয়ে ফেলল। দেয়ালের সাথে আরেকটু মিশে দাঁড়ালো। না চাইতেই ভয়ার্ত চোখ দুটো বারংবার আটকে যাচ্ছে আদ্রর নেশাময় চাহনিতে। মাথাটা ভন ভন করছে তুলির। শ্বাস আটকে আসছে। ঝাপসা ঝাপসা লাগছে সবকিছু। কেন আদ্র কাছে আসলে এত ভয়ানক ঝড় হয় হৃদয় পটে। কিছুটা দূরত্ব রেখে সরে দাঁড়ালো আদ্র। মুচকি হেসে তুলিকে লক্ষ্য করে বলল, খাওয়ার কথা শুনে তুলি ব্যাকুল বনে গেল। মনটা বলে উঠল, দেখেছিস তুলি, তোকে দুর্বল বানিয়ে এখন খাওয়ার অফার করছে। এটা তো জুতো মেরে গরুদান হলো, তাই না? তুলির মনে কথাকে সায় জানালো। হ্যাঁ, প্রচন্ড দুর্বল অনুভব করছে। এমনিতেই সকাল থেকে খায়নি। ইনসি তা ধরে বেঁধে নিয়ে এসেছে। তার উপর আদ্র নামক মানুষটা তার মন শরীর দুটো অংশে প্রবল দুর্বলতা বিস্তার করে চলেছে। তুলি দুর্বল গলায় জবাব দিল, কিছু না। কিছু একটা তো খেতে হবে মিস ইশতাক তুলি। কফি খাবেন? তুলি মাথা নাড়িয়ে না বোঝালো। ঝাপসা চোখে আদ্রর দিকে অপলকভাবে তাকিয়ে রইল। চা খাবেন? না। দু কদম এগিয়ে এসে আবারও তুলির নিকট দাঁড়ালো আদ্র। ঠোঁট দুটো প্রসারিত করে তুলির চুলগুলো পরম যত্নে কানের পিঠে গুজে দিল। নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, তাহলে কি খাবে? কিস? সারা শরীর ঝনঝন করে কেঁপে উঠল তুলির। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে হ্যাঁ বলে উঠল। পর মুহূর্তেই আবার ভয়ার্ত স্বরে তোতলাতে তোতলাতে বলে উঠল, কিসমিস কিসমিস খাবো। ভীষণ হাসি পেল আদ্রর। হাসি চেপে তুলির তোতলানো স্বর শুনে কিছু বলতে নিবে তার আগেই প্রচন্ড বেগে আছড়ে পড়ল তুলি আদ্রর বুকে। চমকে গেল আদ্র। তুলির নিভু নিভু মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই কর্ণকুহরে ভেসে এলো, ভয়ঙ্কর আপনি আদ্র। চৈত্রের সকাল। চারদিকে কিছুটা কুয়াশাচ্ছন্ন, আবার আকাশটা মেঘে পরিপূর্ণ। ধরণীর বুকে বৃষ্টি হয়ে আছড়ে পড়বে পড়বে ভাব। গায়ের ওড়নাটা ভালোভাবে জড়িয়ে রাস্তায় ধীর পায়ে হেঁটে চলেছে তুলি। তার কাছে চৈত্রের সকালের রূপটা বেশ লাগে। চৈত্র মাসের সকালটায় যেন তুলি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে। সকালের প্রহর কেটে দুপুরে ভ্যাপসা গরমে কাঠফাটা রোদের তেজে অবিশ্রান্ত হওয়া মানুষগুলো নিকট সকালের এই নির্মল পরিবেশটাই অমৃত
ও মনোমুগ্ধকর। তুলির কাছে সকালের স্নিগ্ধ হাওয়া বরাবরই পছন্দ। মনের প্রতিটি কোণায় একদম সতেজতা ছড়িয়ে পড়ে। ঢাকায় এসেও প্রভাতে হাঁটার অভ্যেস বদলেনি তুলির। পিঠময় ছড়িয়ে থাকা চুলগুলো বাতাসে হালকা উড়ছে। হাঁটতে হাঁটতে আদ্রদের গেটের সামনে এসে পা জোড়া থমকে গেল। নির্ঘুম চোখ জোড়া ছটফট করতে লাগলো কাউকে এক পলক দেখার তৃষ্ণায়। সারাটা রাত নিকষ কালো আধারে ছটফট করছিল তুলির বিক্ষিপ্ত মনটা। কিছু সদ্য জন্ম নেওয়া অনুভূতি তুলির ভেতরে প্রতিনিয়ত তোলপাড় করে চলেছে। তবে কি 17 বছরের কিশোরী জীবনে আবেগের প্রস্ফুটন ঘটছে, নাকি অন্যরকম ভয়ঙ্কর ভালো লাগার জন্ম নিচ্ছে? তুলিকে দেখতে পেয়ে দারোয়ান মুখে হাসি ফুটিয়ে গেট খুলে দিল। দুটানা মন নিয়ে ভেতরে পা বাড়ালো তুলি। চারপাশে চোখ বুলিয়ে ঠোঁটের কার্নিশে স্নিগ্ধ হাসি ফুটে উঠল। মনে পড়ে গেল গতকাল হসপিটালের কথা, আদ্র সেই উদ্বিগ্ন চেহারাটা। ইস, কি মনোরম ছিল সেই দৃশ্যখানি। তুলি নিষ্পলক চেয়েছিল আদ্রর দিকে। এক কথায় সংজ্ঞায়িত করা যায়, ইহা ছিল মুগ্ধতার চাহনি। সেদিন পিটপিট করে চক্ষুদয় মেলে তুলি নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করল। আতকে উঠল তুলি। মাথাটা প্রচন্ড ভারী অনুভব করতেই উঠে বসার বৃথা প্রয়াস চালালো। উঠতে নিলেই ব্যথায় আহ করে চিল্লিয়ে উঠল। দু চোখ বুজে কপালে দুহাত ঠেকিয়ে বসেছিল আদ্র। মৃদু চিৎকারের আওয়াজ কানে আসতেই সোফা থেকে উঠে ছুটে এলো দ্রুত গতিতে। তুলির দিকে না তাকিয়েই হাতটা আগলে ধরে অস্থির হয়ে পড়ল। তুলিও দিকবিদিক ভুলে মগ্ন হয়ে পড়ল আদ্রর অস্থির চেহারা দেখতে। নিমিষেই তুলির মনে প্রশ্ন জাগলো। এত সুন্দর মাদকতায় ভরপুর চোখগুলো লাল কেন হলো? সমস্ত শুভ্র চেহারা জুড়ে বিষণ্ণতার ছাপ কেন? উনি কি পাগল? নাহলে এমন পাগলামো কেন করছেন? মনের প্রশ্নগুলো মনে চেপে রেখেই তুলি নিজের হাতের দিকে চেয়ে দেখল লাল তরল বর্ণ। ভালো করে লক্ষ্য করতেই দেখতে পেল তাকে স্যালাইন দেওয়া হয়েছিল। হঠাৎ টান পড়ায় হাতের সূচ নড়ে গিয়ে গড়গড় করে রক্ত বেরোতে লাগলো। কিন্তু রক্ত আর ব্যথা বিন্দুমাত্র ছুঁতে সক্ষম হলো না তুলির মনকে। তুলিতে স্থবির হয়ে পড়েছে ব্যতিব্যস্ত আদ্রতে। তুলির মন বলছে, দেখ তুলি, তোর সামান্য ব্যথা কেমন অস্থির করে তুলেছে ডক্টর সাহেবকে। সত্যি কি তাই? ডাক্তাররা কি রোগীর জন্য এমনটাই করে? আদ্র তুলির হাতের স্যালাইন খুলে খুব যত্ন করে ব্যান্ডেজ করে দিল। কোমল নরম হাতটার দিকে অপলক চেয়ে দু চোখ বুঝে নিল। তুলিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বেরিয়ে গেল কেবিন থেকে। বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়ল তুলি। আদ্রর অগ্রাহ্যটা মেনে নিতে পারল না তার ফুটন্ত অনুভূতিগুলো। চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। অন্য হাতে দ্রুত মুছে ফেলল। আদ্র নামক মানুষটাকে চিনতে তুলির হয়তো খুব বেগ পোহাতে হবে। মানুষটা তুলির নিকট কখনো বৃষ্টি তো কখনো তেজি রোদ্দুর। দরজা ঠেলে আমরিন ও ইনশিতাকে হুড়মুড়িয়ে প্রবেশ করতে দেখে ঠোঁট প্রসারিত করে ফেলল। ইনশিতা ও আমরিনের মলিন মুখে দেখে কিছুটা অনুভব কষ্ট করল। মলিন স্বরে প্রশ্ন করল, কি হয়েছে আপু? আমরা দুঃখিত তুলি, আমরা তোকে আগলে রাখতে পারিনি। কেন, কি হয়েছে ইনশিতা আপু? আমরিন একটা টুল টেনে তুলির পাশে বসে বলতে শুরু করলো, তুই সকালে খেয়েছিস না তা জেনেও আমরা তোকে নিয়ে আসলাম। তোর শরীর খুব দুর্বল ছিল, হয়তো খাবারে খুব অনিয়ম করিস তুই। ভাইয়া তোকে বেহুশ হতে দেখে তাড়াতাড়ি করে কেবিনে শিফট করে। আমরা তো ছুটে এসে দেখি অবাক। ভাইয়া কেমন পাগলামি করছিল, প্রচণ্ড রেগে গিয়েছিল। ভাইয়া কখনো আমাকে ও ইনশিতা আপুকে বকেনি। আজ আমাদের দোষের জন্য আমাদের খুব বকেছে। একদম ঠিক করেছে, আমাদের উচিত ছিল তোর খেয়াল রাখার। খালামণিকে বলে এসেছিলাম তোকে রাস্তায় কিছু খাইয়ে দেব, কিন্তু আমরা ভুলে গেলাম। ভাইয়া কখনো কোনো কিছুতে অবহেলা পছন্দ করে না, তাই হয়তো। আমরিনের কথা শুনে বিস্ময়কর দৃষ্টিতে তাকালো তুলি। সামান্য ব্যাপারে এত বকতে হয় নিজের বোনদের? তুলি ভ্রুকুচকে দুর্বল গলায় বলল, আমি খাইনি, এটা আমার ব্যাপার। আদ্র ভাইয়া তাই বলে তোদের বকবে? উনি তো একটা গম্ভীর রাগী স্বভাবের মানুষ, নিজের বোনদেরও ছাড় দেয় না। নো তুলি, আমাদের ভাইয়া পেস্ট ভাইয়া, আমাদের ভাইয়ার মতো কেউ হতে পারবে না।
ভাইয়ার মতো ভালোবাসা আমাদের কেউ দিতে পারেনি, আর না কখনো পারবে। ভাইয়াকে খুব বেশি ভালোবাসি আমরা। ভাইয়ার জন্য আমরা দুই বোন জীবন দিতেও ও কুষ্টাবোধ করবো না। শি ইজ বেস্ট। ইনশিতা ও আমরিনের একসাথে কথাগুলো বলে উঠল। তীব্র থেকে তীব্রতর অবাক হয়েছিল তুলি সেদিন দু বোনের ভাইয়ের প্রতি অবিরাম ভালোবাসা দেখে। বড় ভাই বুঝি এমনই হয়। ইনশিতা ও আমরিন যখন ভাইয়ের কথা বলছিল, কি উপচে পড়া খুশি ছিল দুই বোনের চোখে মুখে। অনায়াসে উপলব্ধি করতে পেরেছিল তুলি আর্দ্র বোনদের অসম্ভব ভালো না বাসলেও এতটা খুশি দেখা যেত না আমরিন ও ইনশিতার চেহারায়। সত্যি হয়তো আদ্র ভাই হিসেবে পারফেক্ট। আমরিন ও ইনশিতা তুলিকে জড়িয়ে ধরে রেখেছিল অনেকক্ষণ, যেন তুলিকে আগলে রাখাই ওদের মুখ্য কাজ। সেদিনের পর আর দেখা পায়নি তুলি আদ্রর। সারা রাত নিদ্রাহীন প্রহর কাটিয়ে আজ হাজির হয়েছে চৌচির হয়ে থাকা মন নিয়ে। আশা একটাই, হঠাৎ কোনো ঢেউয়ের দর্শনে তৃষ্ণা মেটানোর। সদর দরজায় এসে দাঁড়াতেই হাতে অকস্মাৎ আলতো স্পর্শ অনুভব করতেই প্রখরভাবে কেঁপে উঠল তুলির পুরো শরীর। চকিতে তাকালো সম্মুখে দাঁড়ানো ব্যক্তির দিকে। তাকাতে পরম ভালো লাগা বিস্তার করতে লাগলো দু চোখ জুড়ে। মৃদু হেসে সায়রা বেগমের দিকে তাকিয়ে রইল। সায়রা বেগম পরম মমতায় তুলির মাথায় হাত বুলিয়ে বাড়ির ভেতর টেনে নিলেন। সোফায় পাশে বসিয়ে চিন্তিত স্বরে বলে উঠলেন,